দশকেই। আমি একেবারেই আনন্দমোহন বসুর শেষ রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে আমার কথা শুরু করব। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আনন্দমোহন বসু যখন মৃত্যুশয্যায়, তখনও তাকে বঙ্গভঙ্গ বিরোধী সম্মিলনে নিয়ে আসা হয়েছে। একটি চেয়ারে অর্ধশায়িত তিনি। সেখানে রয়েছেন রবীন্দ্রনাথ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। অসুস্থ চেয়ারে শায়িত আনন্দমোহন বসু ইংরেজিতে একটি ছোট্ট অংশ লিখেছেন, যে অংশের বাংলা অনুবাদ সেদিন বঙ্গভঙ্গ বিরোধী সেই রাজনৈতিক সম্মিলনে রবীন্দ্রনাথ পাঠ করে শুনিয়েছিলেন। আমি সেইটা থেকেই আমার কথা আজকে শুরু করছি। আনন্দমোহন লিখেছেন, যেহেতু বাঙালি জাতির সর্বজনীন প্রতিবাদ অগ্রাহ্য করিয়া পার্লামেন্ট যেহেতু বাঙালি জাতির সর্বজনীন প্রতিবাদ, আমি অনুরোধ করব যারা শ্রোতা তারা যদি একটু মাইকটা মিউট করে দেন, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। হোস্ট তো নিজেও পারেন সবাইকে মিউট করে দিতে, প্লিজ হোস্ট ইফ ইউ ক্যান প্লিজ। কোথায় এই আবার মিউট করা, এইগুলো কোথায়? যেহেতু বাঙালি জাতির সর্বজনীন প্রতিবাদ অগ্রাহ্য করিয়া পার্লামেন্ট বঙ্গের অঙ্গচ্ছেদ কার্যে পরিণত করা সঙ্গত বোধ করিয়াছেন, সেহেতু আমরা এই প্রতিজ্ঞা করিতেছি যে বঙ্গের অঙ্গচ্ছেদের কুফল নাশ করিতে এবং বাঙালি জাতির একতা সংরক্ষণ করিতে আমরা সমস্ত বাঙালি জাতি আমাদের শক্তিতে যাহা কিছু সম্ভব তাহার সকলই প্রয়োগ করিব। বিধাতা আমাদের সহায় হউন। এই ছিল আনন্দমোহনের শেষ রাজনৈতিক কর্মকাণ্ডে তার আহ্বান। অসুস্থ, মৃত্যুশয্যায় শায়িত আনন্দমোহন তিনি লিখছেন, আমাদের শক্তিতে যাহা কিছু সম্ভব তাহার সকলই প্রয়োগ করিব। এখানে সামগ্রিকভাবে, জাতিগতভাবে তিনি চাইছেন বাঙালি বঙ্গভঙ্গের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলুক। 20 শতকে আনন্দমোহন বঙ্গভঙ্গের সময় যেভাবে তার প্রতিবাদকে প্রকাশ করছেন, 19 শতাব্দীতে তার রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো আনন্দমোহন কিন্তু সেখানে এই সামগ্রিক প্রতিবাদ পদ্ধতিকে একটা বিশেষ, বলতে পারি, পদ্ধতিতন্ত্রের অন্তর্গত করে দেখেছিলেন। কি ছিল তার রাজনৈতিক প্রকল্প, কি ছিল তার রাজনৈতিক ভাবনা, সেটাই আমি আজকে বলবার চেষ্টা করব। এবং সেই রাজনৈতিক ভাবনায় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তার পদ্ধতি বা প্রকরণের প্রশ্ন। এবং এই পদ্ধতি ও প্রকরণের প্রশ্নটি কেবলমাত্র রাজনৈতিক ছিল না, তার সঙ্গে তার ব্রাহ্ম ধর্ম আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ সংযোগ ছিল। বস্তুতপক্ষে একে আমরা বলতে পারি সাংবিধানিকতা বা কনস্টিটিউশনালিজম। আপনারা হয়তো অনেকেই জানেন যে হেমচন্দ্র সরকার আনন্দমোহন বসুর যে জীবনী গ্রন্থ লিখেছিলেন, সেই জীবনী গ্রন্থের ভূমিকায় নিবেদিতার একটি লেখাকে ব্যবহার করা হয়েছিল। এবং নিবেদিতা সেই লেখাতে খুব সচেতন ভাবে আনন্দমোহন বসু সম্পর্কে খেয়াল করিয়ে দিয়েছিলেন যে আনন্দমোহনের গুরুত্বপূর্ণ ভাবনা রাজনৈতিকতার ক্ষেত্রে দুটো। এক হচ্ছে নাগরিকতার ধারণা, আর দুই হচ্ছে সাংবিধানিকতার ধারণা। এবং বস্তুতপক্ষে 19 শতক এবং 20 শতক এই দুই শতকের রাজনৈতিক কর্মকাণ্ডের পার্থক্য যদি আমরা নির্দেশ করি, তাহলে দেখতে পাবো যে এই সাংবিধানিকতা থেকে আমরা 20 শতকে অন্য এক ধরনের রাজনৈতিক আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি।
কিন্তু এই দুয়ের মধ্যে একটা যোগ আছে। এবং আনন্দমোহনের এই সাংবিধানিকতা এটা শুধু রাজনৈতিক সাংবিধানিকতা নয়, এর পেছনে এর ভাবনার মধ্যে একেবারে এক ধরনের ধর্মীয় সাংবিধানিকতার ইতিহাসও নিহিত ছিল। আনন্দমোহন এই যে সাংবিধানিকতার ধারণা, এটা আনন্দমোহন বস্তুপক্ষে ভদ্রলোক হিসেবে, 19 শতকীয় ব্রাহ্ম ভদ্রলোক হিসেবে পাশ্চাত্যের কাছ থেকে শিখেছিলেন। এবং বলাই বাহুল্য, আমরা যদি খেয়াল করি যে 19 শতকে আমরা আমাদের যে জাতীয়তাবাদী ভাবনাকে নির্মাণ করছি, সেই জাতীয়তাবাদী ভাবনা নির্মাণের ক্ষেত্রে পাশ্চাত্যের হাতফেস্তা হয়ে অনেক কিছুই আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এবং রবীন্দ্রনাথ যাদেরকে বড় ইংরাজ বলতেন, সেই বড় ইংরাজদের কাছ থেকে আমরা দার্শনিকভাবে অনেক কিছুই শিখছি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সেগুলিকে ব্যবহার করছি। আনন্দমোহনের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছিল। তার পারিবারিকতার দিকে যদি তাকাই, তিনি কুলধর্মে শাক্ত, কিন্তু পরবর্তীকালে তিনি বৌদ্ধিক ধর্মে ব্রাহ্ম। এবং সেই সময় ব্রাহ্ম হওয়া এটা খুব সহজ ছিল না। আপনারা যারা 19 শতকের মোটামুটি ইতিহাসের সঙ্গে পরিচিত, তারা জানেন যে চট করে নিজের ধর্ম থেকে, নিজের কৌলিক ধর্ম ছেড়ে ব্রাহ্ম হতে গেলে অনেককেই খুব সামাজিক প্রতিকূলতার মধ্যে পড়তে হতো। ফলে ব্রাহ্ম হওয়া এটা কিন্তু একেবারেই মনে রাখতে হবে, এই কাজটার মধ্যেও কিন্তু একটা প্রতিবাদের চেহারা আছে। হ্যাঁ, ফলে একটা নিজের কৌলিক ধর্ম থেকে তিনি আস্তে আস্তে এই যে ব্রাহ্ম ধর্মের দিকে গেলেন এবং সেই ব্রাহ্ম ধর্মের একটা বিশেষ চেহারা তিনি তৈরি করছেন। প্রথমেই মনে রাখতে হবে যে যদিও কেশবচন্দ্রের সঙ্গে তার প্রথম দিকে খুবই সুসম্পর্ক, পরবর্তীকালে কেশবচন্দ্রের সঙ্গে শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু এদের যে মত পার্থক্য হলো, সেটা শুধু কোচবিহারের ওই ঘটনাই তার কারণ নয়। তার পেছনে আরেকটা বড় কারণ ছিল যে কেশবচন্দ্র সেন যেভাবে ব্রাহ্ম সমাজকে চালাচ্ছিলেন, তাদের বারবার মনে হচ্ছিল যে এটা কোথাও সংবিধান বহির্ভূত, এটা কোথাও সাংবিধানিকতাকে স্বীকার করে না। এবং শিবনাথ শাস্ত্রীর হিস্ট্রি অব দ্য ব্রাহ্ম সমাজ যদি খেয়াল করেন, সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে শিবনাথ লিখছেন, এক জায়গাতে খুব পরিষ্কার ভাবে লিখছেন যে কেশবচন্দ্র সেন কি করতেন। শিবনাথের ভাষা আমি উদ্ধার করছি। Strangely enough, even at this meeting, no governing council was appointed and no step was taken to frame a body of rules laying down the constitution of the সমাজ। শিবনাথের আক্ষেপ যে বারে বারে কেশব সেনের সঙ্গে নানা ক্ষেত্রে নানা মিটিং হয়, কিন্তু কোনো মিটিংয়েই ব্রাহ্ম সমাজের যে সংবিধান, সেই সংবিধানটা তৈরি করা হয়। এবং শিবনাথরা মনে করেন যে ব্রাহ্ম সমাজকে যদি গণতান্ত্রিক ভাবে চালাতে হয়, সেটা যদি কোনো একজন ব্যক্তির দ্বারা পরিচালিত না হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজের একটা সংবিধান তৈরি করতে হবে। এখন এই যে সাংবিধানিকতার ধারণা ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক যে কাঠামো, সেটা তৈরি করছেন আনন্দমোহন বসু। আমি ঠিক এই জায়গা থেকে কথা শুরু করতে চাইছি যে আনন্দমোহন বসুর জীবনে যে সাংবিধানিকতার ধারণা তৈরি হয়েছিল, যে সাংবিধানিকতার ধারণা তিনি রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন, সেই সাংবিধানিকতার ধারণার প্রাথমিক শর্ত, প্রাথমিক রূপ ব্রাহ্ম সমাজের পুনর্নির্মাণ এবং ব্রাহ্ম সমাজের পুনর্গঠনের উপর দাঁড়িয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাবো যে আনন্দমোহন বসু সম্পর্কে আবারও শিবনাথ শাস্ত্রী তার হিস্ট্রি অব দ্য ব্রাহ্ম সমাজে সেখানে খেয়াল করিয়ে দিচ্ছেন যে এই যে সংবিধান লেখা হলো, আমি আর উদ্ধার করছি না, আপনারা জানেন, দেখে নিতে পারবেন, যে সেখানে দিনের পর দিন, রাতের পর রাত, কি প্রবল পরিশ্রমের মধ্য দিয়ে ধরে ধরে কিভাবে ব্রাহ্ম সমাজ পরিচালনা করতে হবে, তার স্তরে স্তরে, ধাপে ধাপে মনে রাখতে হবে তারা যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছেন, সেই ব্রাহ্ম সমাজের নাম সাধারণ ব্রাহ্ম সমাজ। এই সাধারণ শব্দের মধ্যে এক ধরনের গণতান্ত্রিকতাকে প্রশ্রয় দেয়া হচ্ছে এবং আশ্রয় দেয়া হচ্ছে, এবং সেখানে সকলের কথা বলবার অধিকার থাকবে এবং সেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। এই স্তরগুলো কিন্তু তারা এই ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে আসতে চাইছেন। এর ফলে ব্রাহ্ম ধর্ম, আপনারা অনেকেই খেয়াল করবেন যে ব্রাহ্ম ধর্ম কিন্তু 19 শতাব্দীতে বঙ্গবাসীর বৌদ্ধিক ধর্ম, বৌদ্ধিকতার একটা বিশেষ চেহারা সেখানে রয়ে গেছে। এবং এই চেহারাটা নির্মাণের ক্ষেত্রে আনন্দমোহন বসু
শিবরাজ শাস্ত্রীর মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। অনেক পরবর্তীকালে আমরা যখন বলি যে বি আর আম্বেদকর ভারতবর্ষের সংবিধান তৈরি করছেন, তখন এই সংবিধান তৈরি করার মধ্যে যে প্রজ্ঞা প্রকাশিত হচ্ছে, যে বিবেচনা বা কাণ্ডজ্ঞান প্রকাশিত হচ্ছে, যে মূল্যবোধের কথা প্রকাশিত হচ্ছে, তার একেবারে আদি প্রাথমিক রূপ আনন্দমোহন বসু তিনি পাশ্চাত্যের কাছ থেকে সেটা শিখছেন এবং ভারতীয় প্রেক্ষাপটে সেটা ব্যবহার করছেন। এটা তার প্রথম এবং প্রধান শর্ত। এই ধারণা থেকে আমি আর একটা জায়গাতে আসবার চেষ্টা করব, সেটা হলো এই যে ঊনবিংশ শতাব্দীতে আনন্দমোহন বসুরা যে সাংবিধানিকতা নির্মাণের চেষ্টা করছিলেন, সেই সাংবিধানিকতা যখন নির্মিত হচ্ছে, তখন সেই সাংবিধানিকতার সঙ্গে সাধারণ জনসাধারণের সংযোগ এবং পরিচয় সাধিত হচ্ছে কিনা, এটা অখণ্ড ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে আমার মতে খুব জরুরি একটা প্রশ্ন। তার কারণ শ্রেণীগত দিক থেকে যারা ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত, মনে রাখবেন আনন্দমোহন বসু সাংবিধানিকতার পাশাপাশি ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আসছেন, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজে মহিলাদের যে বিকাশ, সেই বিকাশকে কিভাবে সাধিত করতে হবে, সেই বিকাশ সাধন কি করে সম্ভব, সেদিক থেকে আনন্দমোহন বসু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবলা বান্ধব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুটো ধারণা ধর্মীয় ক্ষেত্রে উনি নিয়ে আসছেন, সেই দুটো ধারণাকে উনি রাজনৈতিক ক্ষেত্রেও সম্প্রসারিত করছেন। এখানে এই সম্প্রসারণের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে। 1872 বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হচ্ছে। আনন্দমোহন তখনও ইংল্যান্ড থেকে দেশে ফেরেননি, তার বছর চারেক পরে ফিরে আসে। এখন এই 1872-এ আপনারা জানেন যে বঙ্গদর্শন পত্রিকাতে, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাতে সেই সময়তে একটি লেখা প্রকাশিত হয়েছিল, যে লেখা অক্ষয়চন্দ্র সরকার লিখেছিলেন। লেখাটির নাম উদ্দীপনা। এই উদ্দীপনা লেখাটিতে খুব গুরুত্বপূর্ণ একটি কথা অক্ষয়চন্দ্র সরকার জ্ঞাপন করেছিলেন, সেটা হচ্ছে এই যে আমাদের ভারতবর্ষে অনেক কিছু আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে উদ্দীপনা নেই। উদ্দীপনা বলতে তিনি এলোকোয়েন্সের বাংলা করেছিলেন উদ্দীপনা। অর্থাৎ তিনি বলেছিলেন যে ভারতবর্ষকে যদি রাজনৈতিকভাবে জাগিয়ে তুলতে হয়, তাহলে উদ্দীপনা খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি। আমাদের বাংলা ভাষাতে উদ্দীপনা সঞ্চার করার জন্য বক্তৃতা ভঙ্গি তৈরি করতে হবে। মনে রাখবেন, সাংবিধানিকতা প্রতিষ্ঠার দুটো সূত্র। এক হচ্ছে আপনাকে কাঠামোগতভাবে আপনি কি অনুশীলন করবেন রাজনৈতিক ক্ষেত্রে, কেমন করে প্রতিবাদ করবেন, তার একটা কাঠামো আপনাকে তৈরি করতে হবে। দুই হচ্ছে যে কাঠামো আপনি তৈরি করছেন, সেই কাঠামো আপনাকে জ্ঞাপন করতে হবে, এবং শুধু জ্ঞাপন করতে হবে না, যাতে সেই ভাবনা অন্যের কাছে সঞ্চারিত হয়, তার জন্য আপনাকে অনবদ্যভাবে তাদের কাছে পৌঁছতে হবে। 1872-এ যখন বঙ্গদর্শন পত্রিকাতে উদ্দীপনা প্রকাশিত হচ্ছিল, তখন মনে রাখবেন যে আনন্দমোহন তখন বিদেশে। আনন্দমোহনের মৃত্যুর পর তার কেমব্রিজের সহপাঠী খেয়াল করিয়ে দিয়েছিলেন যে আনন্দমোহন বিদেশে বক্তৃতা দিচ্ছেন, সেখানকার ইউনিভার্সিটি ইউনিয়ন সোসাইটি কেমব্রিজে। সেখানে বক্তৃতার বিষয় ছিল ইংল্যান্ড হ্যাজ ফেলড ইন হার ডিউটিস টু ইন্ডিয়া। ভারতবর্ষের প্রতি কর্তব্য সাধনে ইংল্যান্ড ব্যর্থ হয়েছে। আনন্দমোহন এর পক্ষে বক্তৃতা দিচ্ছেন, অসম্ভব ভালো বক্তৃতা দিচ্ছেন, এবং বিদেশে এই বক্তৃতা দেওয়ার ফলে আনন্দমোহন বিশেষভাবে স্বীকৃতি পাচ্ছেন। এবং মনে রাখবেন যে ঔপনিবেশিক সাহেবেরা আর বিদেশে থাকা সাহেবেরা এক নন, যে কারণে এই বড় ইংরাজ এবং ছোট ইংরাজের ভাগ। এবং এইখানে আনন্দমোহন ক্রমাগত বিদেশে যে প্রবাসী ব্রাহ্মণরা রয়েছেন, তারা ব্রাহ্ম সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে যাতে ব্রাহ্ম সমাজ বিকাশশীল হয়,
সেই বিষয়ে তারা সচেষ্ট হচ্ছেন, এবং সেই বিষয়ে সচেষ্ট হয়ে তারা দেখা যাচ্ছে যে তারা সবাই সেখানে নানা রকম ভাবে ভারতবর্ষের ব্রাহ্মদেরকে সহায়তা করছেন, এই কার্যক্রমের অংশগ্রহণ করছেন তারা। তাহলে এখান থেকে দুটো সূত্র বেরিয়ে এলো যে আনন্দমোহন বসু সাংবিধানিকতা, এবং সেই সাংবিধানিকতাকে বলা যায় প্রয়োগ করার ক্ষেত্রে তিনি একটা কাজ করছেন। সেই কাজটা হচ্ছে যে অসম্ভব ভালো বক্তৃতা দিচ্ছেন। এইবার আমি একটা কথাতে আসব, সেটা হলো এই যে শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু সম্পর্কে একটি উপমা প্রয়োগ করেছেন। আনন্দমোহনকে তিনি বলেছেন পুরুষ এবং নারীর যৌথ মূর্তি, যুগল সত্য মূর্তি। এখন এই উপমাটা নতুন নয়, এই উপমাটা আমাদের বলা যেতে পারে আমাদের সাংস্কৃতিক যৌথ নিশ্চেতনে নিহিত আছে। আমরা অনেক সময় এই উপমাটা চৈতন্যদেব সম্পর্কে বিশেষ দার্শনিক ভাবনা থেকে ব্যবহার করতাম, তাকে রাধা ভাবদ্যুতি সুবলিত কৃষ্ণ হিসেবে দেখতাম। 19 শতকের নবজাগরণের অনেক পুরুষকেই আমরা এই বাইরে পুরুষ এবং অন্তরে রমণী, হৃদয়বান রমণী এইভাবে ব্যাখ্যা করতাম। এমনকি রাজনৈতিক কার্যক্রমেও এই উপমাটি প্রযুক্ত হতো। যেমন আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে যখন সাংবিধানিক দাবি প্রকাশ করা হচ্ছে, তখন সেই সাংবিধানিক দাবিকে পুরুষের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যখন এই ব্রাহ্ম সমাজীরা একেবারে বলা যেতে পারে দেশের জন্য একটা পাবলিক ফান্ড তৈরি করার কথা ভাবছেন, সেই পাবলিক ফান্ডের কাজটিকে রমণীর সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ একজন পালন কর্ত্রী, তিনি পালন করেন, রক্ষা করেন, আর আরেকজন হচ্ছেন যিনি কাজ করেন, অগ্রসর হন। ফলে আনন্দমোহনদের এই কর্মকাণ্ডে, শিবনাথ শাস্ত্রীদের এই কর্মকাণ্ডে খেয়াল করতে হবে। এই কথাটা আমি এই কারণে বললাম যে 19বিংশ শতাব্দীতে তখনও খুব প্রবল ভাবে রাজনৈতিক আন্দোলনকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না যে যেখান থেকে আমরা একেবারে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে সরিয়ে দেব, এইরকম রাজনৈতিকতার কথা তখন ভাবা সম্ভব হচ্ছিল না। কিন্তু সাংবিধানিক ভাবে, এবং সেই সাংবিধানিক ভাবে শুধু দুটো দিক, একটা হচ্ছে মনে রাখবেন যে সেখানে আমরা আমাদের দাবি দেওয়া জানাবো, আর দুই হচ্ছে আমাদের দেশকে রক্ষা করব। এই যে পাবলিক ফান্ডের ধারণা হচ্ছে, সেখান থেকে আমরা কি করব না, পাবলিক ফান্ডের ধারণা হচ্ছে যে সেখান থেকে আমরা প্রয়োজনে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের কাজে সহায়তা করব। সেই পাবলিক ফান্ড আমরা হয়তো মেয়েদের উন্নতিকল্পে ব্যবহার করব। তার মানে দুটো কার্যক্রম, একটা হচ্ছে রক্ষয়িত্রী বৃত্তি, আর একটা হচ্ছে আমাদের দাবি দাওয়া প্রকাশ করে ইংরেজদের হাত থেকে ভোটাধিকার নেওয়া, ইলবার্ট বিলের বিরোধিতা করা, বা ধরুন অস্ত্র আইনের বিরোধিতা করা, প্রেস অ্যাক্টের বিরোধিতা করা, বা বলা যেতে পারে যে 19বিংশ শতাব্দীতে সেই সময় ভারতীয়রা যাতে উচ্চ পদে যেতে না পারে, ফলে তাদেরকে বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ইংরেজরা যেভাবে তাদেরকে দমন করার চেষ্টা করছিল তার বিরুদ্ধে দাঁড়ানো। এইগুলো হচ্ছে যেন আমাদের পুরুষের কাজ, আর রক্ষয়িত্রী বৃত্তি এটা যেন মেয়েদের কাজ। হরপ্রসাদের দাবি হচ্ছে আনন্দমোহন এই দুয়ের যুগল সত্য, এই দুটোকে তিনি ধারণ করছেন। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি উপমা বলে মনে হয়। তার কারণ যে এইখানে আনন্দমোহনের কাজ আমরা যেটা 19বিংশ শতাব্দীর আধুনিকতার ভাবনা নিয়ে ভাবতে গিয়ে বারে বারে ভাবি যে আমরা কিভাবে পাশ্চাত্যের কাছ থেকে আধুনিকতা বা জাতীয়তাবাদের ধারণাকে গ্রহণ করছি এবং গ্রহণ করে তার দেশজকরণ কি করে ঘটাচ্ছি, এটা আমাদের একটা অন্যতম প্রশ্ন, এবং এই প্রশ্নটা সকলকেই তার সমাধান করতে হয়। ফলে আনন্দমোহনকে এই উপমায় উপমিত করে একদিক থেকে শিবনাথ শাস্ত্রী তার চিন্তনের দেশজকরণের এবং কার্যক্রমের দেশজকরণের একটা চরিত্র নির্ধারণ করবার চেষ্টা করছেন। আনন্দমোহনের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যদি দেখি সেখানে তাহলে দেখতে পাবো যোগেশচন্দ্র পাগল এ নিয়ে বিস্তারে কাজ করেছেন। তিনি দেখিয়েছেন যে আনন্দমোহন কি করে ভারত সভার কার্যক্রমে যোগ দিলেন, এবং এই ভারত সভা পরবর্তী ক্ষেত্রে আমি বলবো সকলেই বলেছেন সেটা হচ্ছে যে আমাদের জাতীয় কংগ্রেসের
প্রাথমিক কাঠামো এই ভারত সভা থেকে তৈরি হয়েছিল, এবং আনন্দমোহন যখন জাতীয় কংগ্রেসের কাজে যোগ দিচ্ছেন তখনও আনন্দমোহন খুব সচেতন ভাবেই তার দাবি দাওয়া পেশ করছেন। এবং এইখানে আনন্দমোহন সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের যোগেশচন্দ্র পাগল খেয়াল করিয়ে দিচ্ছেন, সেটা আমি একটু বলবার চেষ্টা করব। যে আনন্দমোহন যখন কংগ্রেসের কার্যাবলীতে যোগ দিচ্ছেন, হ্যাঁ, তখন কংগ্রেসের কার্যাবলীতে যোগ দিয়ে আনন্দমোহন বারে বারে নানা রকম সামাজিক বিষয়ের যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলোর বিরোধিতা করছেন। যেমন, এটা নিয়ে হয়তো সন্দীপন্দা বলবেন, আমি সেজন্য বিস্তারে যাচ্ছি না, শিক্ষা বিভাগে ইউরোপীয় এবং ভারতীয়দের মধ্যে যে বেতন তারতম্য, আনন্দমোহন তার বিরুদ্ধে কথা বলছেন এবং তিনি বলছেন যে এই বেতন তারতম্য একেবারে দূর করতে হবে। তারপর দেখা যাচ্ছে যে শিক্ষা বিভাগের উচ্চতম চাকরিগুলিতে সেখানে ভারতীয়দের ঠাঁই হয় না। আনন্দমোহন সেখানে ভারতীয়দের পৌঁছতে বলছেন, পৌঁছানোর দাবি জানাচ্ছেন। এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার বেরিয়ে আসে, সেটা হচ্ছে এই যে আনন্দমোহন চেষ্টা করছেন ব্যবস্থাপনার মধ্যে থেকে ব্যবস্থাপনাকে নিজেদের অনুকূলে প্রয়োগ করা। এটা ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিকতার অন্যতম প্রধান শর্ত, যে এই ব্যবস্থাপনার মধ্যে থেকে আমি কি করে ব্যবস্থাপনাটিকে আমাদের আনুকূল্যে ব্যবহার করি। এখন এই যে আনন্দমোহন বসু এটা করবার চেষ্টা করলেন, এই যে গুরুত্বপূর্ণ এটা করবার চেষ্টা করলেন, এইবার আমি একটু চলে আসবো। অর্ণব আমাকে বলেছিল যে আমাকে বোধহয় মিনিট 30 সময় দেবে। অর্ণব, আমার আর মিনিট 10 সময় নিশ্চয়ই আছে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো আমি এইবার এখান থেকে কতগুলো প্রশ্ন, যে প্রশ্নটা আমি উত্থাপন করেছিলাম সেই প্রশ্নটা এবার ফিরে আসবো। সেটা হচ্ছে যে এই যে আনন্দমোহনের যে সাংবিধানিকতার চেষ্টা, এই সাংবিধানিকতার চেষ্টা একজন খুব মন দিয়ে অনুসরণ করেছিলেন বলে আমার মনে হয়। সেটা আমি বলছি এবং কেন বলছি এরপরে বোঝা যাবে। সেটা হচ্ছে আমার মনে হয় যে বিবেকানন্দ তাকে ঘিরে যে হিন্দু জাতীয়তাবাদের উত্থান হয়েছিল এবং বিবেকানন্দ যে রামকৃষ্ণ মঠ মিশনের যে চরিত্র নির্মাণ করেছিলেন, সেই চরিত্র নির্মাণ ক্ষেত্রে কনস্টিটিউশনালিজম বা সাংবিধানিকতার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং বিবেকানন্দ এটা একদিক থেকে যেমন পাশ্চাত্যের কাছ থেকে শিখেছিলেন, তেমনি বিবেকানন্দ সারা জীবনে তার ব্রাহ্ম সমাজের যে সদস্যপদ, সেটা কখনোই তিনি খারিজ করে দেন না। তার প্রয়াণের পরেও সেই সদস্যপদ ছিল, যেহেতু খারিজ তিনি অফিসিয়ালি করেননি, সুতরাং তিনি ব্রাহ্ম সমাজের সদস্য, সেটা ধরে নিতে আমাদের আপত্তি নেই, যদিও দূরত্ব তৈরি হয়েছিল। যদি আপনারা খুব মন দিয়ে রামকৃষ্ণ মঠ মিশনের কার্যক্রম কি করে চালাতে হবে তাই নিয়ে বিবেকানন্দের চিঠি পড়েন, যে চিঠি তিনি শারদানন্দকে লিখছেন, সেখানে তিনি ধাপে ধাপে কি করে রামকৃষ্ণ মঠ মিশন কোনো একজন সন্ন্যাসীর দ্বারা পরিচালিত হবে না, কি করে ট্রাস্টি বেছে নেওয়া হবে, কি করে ভোট দেওয়া হবে, সেখানে গণতান্ত্রিকতা কি করে থাকবে। বিবেকানন্দ চিঠিতে লিখছেন যে দুটো আলাদা কলসি থাকবে, সেখানে ব্যালট ফেলতে হবে। ফলে এই যে বিবেকানন্দের মঠ মিশনের মধ্যে সাংবিধানিকতার চরিত্র চলে আসা, এটার সঙ্গে আমার বিশ্বাস এই সাধারণ ব্রাহ্ম সমাজের কর্মকাণ্ডের সমান্তরাল যোগ আছে। আমি একে অপরের দ্বারা প্রভাবিত বলছি না, কিন্তু এটা সমান্তরাল দুটো ধারা। এবং বিবেকানন্দের আগে কোন হিন্দু সংগঠনে এইভাবে সাংবিধানিকতার প্রয়োগ আমরা দেখি না, এই জাতীয় সাংবিধানিকতার প্রয়োগ দেখি না। দ্বিতীয়ত আমার যেটা বলবার সেটা হচ্ছে যে এই সাংবিধানিকতা, এই ধর্মীয় সাংবিধানিকতা ধর্ম প্রতিষ্ঠানগুলিকে একদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়েছিল,
কিন্তু এই শিলিত সাংবিধানিকতার সঙ্গে 20 শতকীয় রাজনৈতিক কার্যক্রমে, যাকে আমরা বলবো যে 1905-এ আপনাদের বঙ্গভঙ্গ, 1906 থেকে আমাদের এখানে চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলন তার একটা বিশেষ গুরুত্ব তৈরি হলো, এবং সেই চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলনে বিবেকানন্দের শিষ্যা নিবেদিতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, এবং সেখানে বিবেকানন্দের লেখাপত্রও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এবং সেই কার্যক্রমে যতটা না সাংবিধানিকতা গুরুত্ব পেল, তার থেকে অনেক বেশি গুরুত্ব পেল প্রত্যক্ষ চরমপন্থী কার্যক্রম। এবং তাতে কখনো কখনো এই উদ্দীপনা, যে উদ্দীপনার সঙ্গে সাংবিধানিকতার যোগ নেই, সেই উদ্দীপনা তার সঙ্গে সংযুক্ত হল। এর পাশাপাশি মনে রাখতে হবে যে এই বিন্দুটা ছুঁয়ে রবীন্দ্রনাথ আরেক দিকে অগ্রসর হতেন। রবীন্দ্রনাথ, মনে রাখবেন যে আনন্দমোহন বসুর ওই ছোট্ট লেখাটি তিনি সেদিন পাঠ করেছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু এই সময় যা লিখছেন আপনারা জানেন, স্বদেশী সমাজ। এবং স্বদেশী সমাজে রবীন্দ্রনাথ, এইবার খেয়াল করে দেখুন, স্বদেশী সমাজে রবীন্দ্রনাথ আর এক ধরনের সাংবিধানিকতাকে ভাবছেন, যে সাংবিধানিকতা পাশ্চাত্যের সাংবিধানিকতা নয়, নেশন কেন্দ্রিক সাংবিধানিকতা নয়। আনন্দমোহন বসু তার ওই যে লেখাটি আমি পড়েছি, তার ইংরেজি যেটা আনন্দমোহন বসুর ড্রাফট ছিল, সেখানে শব্দটা ছিল ইন স্পাইট অফ দ্য ইউনিভার্সাল প্রোটেস্ট অফ দ্য বেঙ্গলি নেশন। হ্যাঁ, নেশন শব্দটা ছিল। এবং 19 শতকের শেষে রবীন্দ্রনাথ বুঝতে পারবেন যে নেশনের খারাপ দিকটা কি হতে পারে। বুয়োর যুদ্ধের সূত্রে তিনি সেই সময় নেশন সম্পর্কে একটা ক্রিটিক তৈরি করতে শুরু করবেন। এইবার রবীন্দ্রনাথ সমাজের একটা পুনর্গঠন চাইছেন। রবীন্দ্রনাথের বারবার মনে হচ্ছে যে আমাদের দেশজ একটা কাঠামো ছিল, সেটা হচ্ছে সমাজ। এই সমাজটাকে কি করে পুনর্নব করে নেওয়া যায়, কারণ আপনারা জানেন যে রবীন্দ্রনাথের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগ অল্প, তিনি সরে আসবেন এবং তিনি এই চরমপন্থী অসাংবিধানিক উদ্দীপনাময় যে রাজনৈতিকতা, তাদের ত্যাগ এবং তিতিক্ষায় রবীন্দ্রনাথের কোনো আপত্তি নেই, অসম্ভব শ্রদ্ধা করেন, কিন্তু তাদের পথ এবং পন্থাতে আপত্তি আছে। এবং এই পর্বে রবীন্দ্রনাথ যে স্বদেশী সমাজের কাঠামো তৈরি করলেন, স্বদেশী সমাজ প্রবন্ধটি যদি আপনারা পড়েন, তাহলে সেখানে দেখতে পাবেন যে সেই স্বদেশী সমাজের কাঠামোতে তিনি ভারতবর্ষীয় সমাজকে আরেক রকম করে পুনর্নব করে নিতে চাইছেন, যেটা অনেক পরে 1922-এ গিয়ে যখন রবীন্দ্রনাথ তার পল্লী পুনর্গঠনের কাজে যোগ দেবেন, সেখানে আরেক রকম ভাবে সেটা অ্যামেন্ড হবে, সেটা আরেক রকম ভাবে প্রযুক্ত হবে। এখান থেকে আমি 2 বা 3টে সিদ্ধান্তে আসতে পারি, এবং সেই 2 বা 3টে সিদ্ধান্তের কথা বলে আমি আমার বলা আজকে গুটিয়ে আনবো। 1, 19বিংশ শতাব্দীতে আনন্দ সাংবিধানিকতার মধ্যে আশ্রিত ছিল। 2, এই সাংবিধানিকতা ধর্মীয় সাংবিধানিকতার জন্মদাতা, এবং ধর্মীয় সাংবিধানিকতা থেকেই রাজনৈতিক সাংবিধানিকতার সূত্রপাত, এটা আমরা স্বীকার করতে বাধ্য। এই সূত্রে আমি শিবনাথ শাস্ত্রীর যে গৃহধর্ম, তার 14th পরিচ্ছেদ স্বদেশের প্রতি কর্তব্য, এটা আপনাদের একটু খেয়াল করিয়ে দেব। এটা যদিও শিবনাথ শাস্ত্রীর লেখা, তবু আমাদের ভাবতে ইচ্ছে করে, এবং আমরা খুব ভুল ভাবি না, যে আনন্দমোহনও এই একইভাবে ধর্মের সঙ্গে, ব্রাহ্ম ধর্মের সাংবিধানিকতার সঙ্গে রাজনৈতিক সাংবিধানিকতার যোগ সাধন করেছিলেন। আমি পড়ছি, গৃহস্থের পরিবার দেশ মধ্যে আপনাদিগকে স্বতন্ত্র ও বিভিন্ন বলিয়া অনুভব করিবেন না, কিন্তু দেশের ভদ্রাভদ্রের প্রতি সজাগ দৃষ্টি রাখিবেন। এজন্য পরিবার মধ্যে সংবাদপত্রাদি লওয়া আবশ্যক, এবং নারীদিগকেও দেশের ভদ্রাভদ্র বিষয়ে অজ্ঞ রাখা উচিত নয়। পরিবারের মধ্যে 10 জনে মিলিলেই অপরাপর পর্যালোচনার মধ্যে দেশের অবস্থা বিষয়েও পর্যালোচনা করিতে হইবে। এটা হচ্ছে কিভাবে একটা সিটিজেন আপনি তৈরি করছেন, সচেতন নাগরিক তৈরি করছেন, এবং সেই নাগরিকতার মধ্যে আপনি মেয়েদেরকেও নিয়ে আসছেন। আনন্দমোহন, শিবনাথ এরা এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, এটা 3 জন মেয়েদেরকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন এবং তাদেরকে নাগরিক হিসেবে গড়ে তুলতে চান।
সাধারণত পরিবার পরিজনের রক্ষা ও ভরণ পোষণের অগ্রে কর্তব্য, কিন্তু এমন বিশেষ ঘটনা ও বিশেষ কারণ উপস্থিত হইতে পারে তখন পরিবার পরিজনের প্রতি কর্তব্যের উপর স্বদেশের প্রতি কর্তব্য প্রবল হয়। যদি কোনো বিদেশীয় জাতি দেশকে আক্রমণ করে, তখন পারিবারিক সুখ পায় খেলিয়া লোকের যুদ্ধক্ষেত্রে গিয়া থাকে। ফলে এই পরিবার হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একক, যেখানে নরনারী উভয়ে সচেতন হবেন, যে সচেতনতার ধারণা আনন্দমোহন তৈরি করছেন। এখান থেকে আমি এর পরের একটা অংশে গিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আনন্দমোহনের এই সাংবিধানিকতার ধারণা বিবেকানন্দ গ্রহণ করেছিলেন, এবং আনন্দমোহনের প্রয়াণের পর আমরা 1906 পর যে চরমপন্থী আন্দোলন দেখি, সেই চরমপন্থী আন্দোলনে এই সাংবিধানিকতার প্রশ্নটা অস্বীকৃত হয়েছিল, অন্য উদ্দীপনা ধরা দিয়েছিল। এটাকে রবীন্দ্রনাথ আবার ফিরিয়ে আনলেন পাশ্চাত্যের অর্থে নয়, স্বদেশীয় অর্থে, স্বদেশী সমাজের সাংবিধানিকতাকে নির্মাণ করেন। ফলে এই অক্ষে যদি আমরা আনন্দমোহন বসুকে মনে রাখি, তাহলে আনন্দমোহন বসু 19 শতকের রাজনৈতিক চিন্তনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যার ভাবনার পুনর্বিবেচনা আমাদের পক্ষে খুবই জরুরি। নমস্কার। আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রে একটা জিনিস নিশ্চয়ই আমরা সবাই লক্ষ্য করেছি, যে পৃথিবীতে এমন উদাহরণ খুব বেশি নেই যে কোনো আন্তর্জাতিক সীমান্তের দুই পারে একই ব্যক্তির নামাঙ্কিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এবং এটাও আমাদের পক্ষে খুব গর্বের ব্যাপার যে আনন্দমোহন বসু 19বিংশ শতাব্দীতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থাপন করেছিলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো সগৌরবে এবং সসম্মানে চলছে এবং খুব সাফল্যের সঙ্গে চলছে। এটা আনন্দমোহন বসুর যে সুদূর প্রসারী শিক্ষা চিন্তা, উপমহাদেশে এত সুদূর প্রসারী শিক্ষা চিন্তা 19বিংশ শতাব্দীতে খুব কম মানুষের মধ্যেই পাওয়া গেছিল। সেই সুদূর প্রসারী চিন্তা ভাবনার কতটা সঠিক ছিল সেটা বোধহয় এই 100 বছর পেরোনোর পরে এবং তার জন্মের 175তম বর্ষে আমরা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারছি। এবং রাজা রামমোহন রায় ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ কে ধন্যবাদ, তারা এমন একটা উদ্যোগ নিয়েছেন এবং আমাদের কলকাতার আনন্দমোহন কলেজ এর সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। এবং এই উদ্যোগ হয়তো অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক সীমান্তের দুই পারে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা সেতুও তৈরি করতে পারে। এই প্রাথমিক কথাগুলো বলে আমি আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আনন্দমোহন বসুর শিক্ষা চিন্তা, সেটা নিয়ে দু চার কথা বলি। কার্ল মার্কস জানিয়েছিলেন যে ইংরেজ শাসন সম্পূর্ণ অনিচ্ছাক্রমে ভারতবর্ষে নবজাগরণের উপযোগী পরিবেশ তৈরি করেছে। এর সঙ্গে আমরা যদি যোগ করি বিশিষ্ট প্রাবন্ধিক ও আলোচক ভবতোষ দত্তের মত, যিনি বলেছিলেন ইংরেজ সান্নিধ্যের প্রথম যুগ থেকে দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা পর্যন্ত সময়কালের ইতিবৃত্ত ছিল এদেশে চিন্তা ও বিশ্বাসের অগ্রগতির ইতিহাস, তাহলে আমরা বুঝতে পারবো এক অনস্বীকার্য সত্য। সেই সত্য হলো এটাই যে ইংরেজ শাসকের লুণ্ঠন ও হত্যালীলা সত্ত্বেও বঙ্গদেশে, অখণ্ড বঙ্গদেশে ইংরেজ শাসন এক নতুন চেতনার জোয়ার আনতে পেরেছিল। সে জোয়ারের দিকচিহ্ন 19 শতক পেরিয়ে বিংশ শতাব্দীর প্রায় মাঝামাঝি পর্যন্ত বঙ্গদেশের ছবিতে দৃশ্যমান ছিল। সেই নতুন চেতনার যারা অগ্রগামী পুরুষ ছিলেন, যারা বাঙালির নবযুগকে স্বর্ণযুগে পরিণত করেছিলেন, তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন আনন্দমোহন বসু। নানা কারণে বাঙালি আজ তার স্বর্ণযুগের ঐতিহ্যকে ভুলতে বসেছে।
তাই হয়তো আনন্দমোহন এ যুগে অনেকটাই বিস্মৃত। কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে যাদের দৌলতে আমরা মানে আজকের বাঙালিরা নিজেদের চিন্তার জগৎ তৈরি করতে পেরেছি, তাদের মধ্যে একেবারে প্রথম সারিতে পড়েন আনন্দমোহন বসু। আনন্দমোহন সম্পর্কে প্রাথমিক তথ্যসমূহ প্রায় সকলেরই জানা। আমরা জানি যে তার জন্ম হয়েছিল আজ থেকে ঠিক 174 বছর আগে অবিভক্ত বঙ্গদেশের ময়মনসিংহ জেলার জয়সিদ্ধি গ্রামে। 1862 সালে ময়মনসিংহ জেলা স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন, 9ম স্থান অধিকার করে। তারপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে FA ও BA পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে MA পাশ করেন, 1ম স্থান অধিকার করে। MA পাশ করার পর প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি নিয়ে তিনি ইংল্যান্ড রওনা হন উচ্চশিক্ষার জন্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আনন্দমোহন যে জাহাজে সেই জাহাজে তার সহযাত্রী ছিলেন কেশবচন্দ্র সেন। এই কেশবচন্দ্র সেন আবার ছিলেন প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির সর্বপ্রথম বিজেতা। সেই জাহাজে আনন্দমোহনের আরেক সহযাত্রী ছিলেন কৃষ্ণধন ঘোষ, পরবর্তীকালে অরবিন্দ ঘোষের পিতা। 1874 সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রথম ভারতীয় র্যাংলারের সম্মান পান। উপমহাদেশ থেকে তিনি ছিলেন কেমব্রিজের প্রথম র্যাংলার। প্রসঙ্গত, এটা আমাদের মনে রাখতে হবে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে সর্বোচ্চ পরীক্ষায় প্রথম শ্রেণী অধিকার করলে তবেই কেউ র্যাংলার হতে পারে। ইতিমধ্যে MA পড়াকালীনই তার বিবাহ হয় বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসুর বোন স্বর্ণপ্রভার সঙ্গে এবং 1869 সালে তিনি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। কোন ব্রাহ্ম ধর্ম? আমরা স্মরণ করতে পারি 1869 সালের 3 বছর আগে 1866 সালে ব্রাহ্ম সমাজে প্রথম ভাঙন ধরেছিল। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গড়ে উঠেছিল, আর দেবেন্দ্রনাথ ঠাকুরের কলিকাতা ব্রাহ্ম সমাজ পরিচিত হয়েছিল আদি ব্রাহ্ম সমাজ রূপে। কেশবচন্দ্রের ধর্মচিন্তা ও সমাজচিন্তার প্রতি আনন্দমোহন আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজেই যোগ দিয়েছিলেন, অর্থাৎ আদি ব্রাহ্ম সমাজ নয়, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। কেশবচন্দ্রের সব কাজে তিনি সহযোগিতাও করতেন। তবে কিছুদিন পরেই 1878 সালে মূলত কুচবিহার বিবাহকে কেন্দ্র করে কেশবচন্দ্রের সঙ্গে আনন্দমোহন বসু ও অন্যান্য তরুণ ব্রাহ্মদের মতবিরোধ শুরু হয়। তবে একটা কথা মনে রাখতে হবে, বিশ্বজিৎ যেটা বারবার বলেছেন, যে শুধুমাত্র কুচবিহার বিবাহই কিন্তু ভাঙনের একমাত্র কারণ নয়। সেটা হয়তো একটা প্রধান কারণ ছিল, একটা বড় কারণ ছিল, কিন্তু আরো কিছু কারণ ছিল, সেই কারণে এখন আমরা প্রবেশ করছি না। এবং সেই মতবিরোধ অবশেষে ব্রাহ্ম সমাজের দ্বিতীয় ভাঙনের কারণ হয়। 1878 সালের 15ই মে আনন্দমোহনের সঙ্গে শিবনাথ শাস্ত্রী, দুর্গামোহন দাস, উমেশচন্দ্র দত্ত, বিজয়কৃষ্ণ গোস্বামী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ একযোগে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করে 1878 সালের 15ই মে। আনন্দমোহন ছিলেন এই সাধারণ ব্রাহ্ম সমাজের প্রথম সভাপতি। পরবর্তীকালে এই সাধারণ ব্রাহ্ম সমাজের নিজস্ব ভবন নির্মাণে এবং ওই এখন যেটা আন্তর্জাতিক সীমান্ত হয়েছে তার দুই পারে সিটি স্কুল ও সিটি কলেজ স্থাপনে আনন্দমোহন বড় ভূমিকা গ্রহণ করেন। বস্তুত কলকাতার সিটি স্কুল ও সিটি কলেজ তাঁরই অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত হয়। এছাড়া আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু শিক্ষা চিন্তা, সে বিষয়েও আনন্দমোহন এক অগ্রণী পথিক ছিলেন।
স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গঠন করে তিনি বোধহয় সর্বপ্রথম বঙ্গদেশের ছাত্রকুলের মধ্যে নবযুগের বোধ জাগাতে সক্রিয় হয়েছিলেন। সেদিক দিয়ে দেখতে গেলে এ বিষয়ে আনন্দমোহনই ছিলেন অগ্রপথিক। তবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে করব। আপাতত তার জীবনের এইটুকু প্রাথমিক তথ্য আমাদের জানা রইল। তার নাতিদীর্ঘ জীবনের শেষ পর্বে আনন্দমোহন দেশের রাষ্ট্রনৈতিক চেতনা জাগানোর প্রয়াসেও যুক্ত হয়েছিলেন, যেটা বিশ্বজিৎ বলেছেন আমাদের। 1898 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে, এখন মাদ্রাজের নাম হয়েছে চেন্নাই, সেই মাদ্রাজ অধিবেশনে তিনি সভাপতিত্বও করেছিলেন। তবে তার রাষ্ট্রনৈতিক চেতনা তো আমাদের এখনকার আলোচনার বিষয়বস্তু নয়। শুধু এটুকুই এ প্রসঙ্গে বলা যায় যে জীবনের একেবারে শেষ পর্বেও তিনি তার প্রয়াস থেকে সরে আসেননি, আনন্দমোহন তার প্রয়াস থেকে সরে আসেননি। 1905 সালে ব্রিটিশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতা শহরে বর্তমান ফেডারেশন হলের যে জমি, সেই জমিতে যে সভা আয়োজিত হয়েছিল, সে সভায় অসুস্থ শরীরে এসেও তিনি সভাপতিত্ব করেছিলেন এবং তার অভিভাষণ পাঠ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বজিৎ যা আমাদের জানিয়েছে। আমরা নিঃসংশয়ে বলতে পারি আনন্দমোহনের জীবন ছিল নানা দিক দিয়ে সাফল্যমণ্ডিত। শুধু তাই নয়, শুধু যে তার নিজের জীবন সাফল্যমণ্ডিত তাই নয়, বাংলার নবযুগের যে গৌরব গাথা, আধুনিক বাঙালির ঐতিহ্যের অঙ্গ, সেই গাথার এক উজ্জ্বল পরিচ্ছেদ ছিলেন আনন্দমোহন। আনন্দমোহন বসুর শিক্ষা চিন্তা নিয়ে আলোচনা করতে গেলে অবধারিতভাবে আমাদের প্রাথমিক কাজ হবে ইতিহাসের পটভূমিতে তাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা। আর তা করতে গেলে আমাদের বেশ অনেকগুলো বছর পিছিয়ে যেতে হবে। আনন্দমোহনের জন্মের প্রায় 1 শতাব্দী আগে, অষ্টাদশ শতকের মাঝামাঝি, বঙ্গদেশে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদধ্বনি শোনা যেতে শুরু করেছিল, তখন এই বঙ্গদেশ ছিল সত্যি সোনার বাংলা। ইতিহাসবিদ আলেকজান্ডার ডোকে উদ্ধৃত করে সুশীল চৌধুরী জানিয়েছেন, সে সময় সারা পৃথিবীর মধ্যে, আবার বলছি, সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক ধনবান অঞ্চল ছিল এই বাংলাদেশ। মোগল আমলের শেষ দিকে সুবে বাংলা পরিচিত ছিল জিন্নাত উল বিলাদ নামে। জিন্নাত উল বিলাদ, যার অর্থ প্রদেশগুলির মধ্যে স্বর্গ। স্বাভাবিকভাবেই সে কারণেই বাংলাদেশই ছিল ইউরোপীয় বাণিজ্য তৈরির লক্ষ্য। যেখানে মধু পাওয়া যায়, মধুমক্ষিকার দল সেখানেই যায়। পরবর্তীকালে পলাশির যুদ্ধের পরে বঙ্গদেশ তথা ভারতবর্ষের ইতিহাস যে ক্রমাগত লুট ও বঞ্চনার ইতিহাস, সে কথা আমাদের অজানা নয়। তবু তারই মধ্যে একটা অন্য ব্যাপার ঘটতে শুরু করে দিয়েছিল, যা এদেশের শিক্ষার মানচিত্রটাকে আমূল বদলে দিয়েছিল। 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন, তার 7 বছর পর 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং তারও 13 বছর পর 1813 সালে কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা, যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ হয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই 3টি মাইল ফলক আমাদের চোখ এড়িয়ে যেতে পারে না। চিরস্থায়ী বন্দোবস্তের পরে বাংলাদেশে এক নতুন গোস্বামী কুলের সৃষ্টি হলো। তারই সঙ্গে 1813 সালের পর চাকুরিজীবী সম্প্রদায়েরও সৃষ্টি হলো। তাদের হাতে বেশ কিছু অর্থ জমা হতে থাকলো, টাকা পয়সা, অর্থ জমা হতে থাকলো। এই শ্রেণীর মানুষের হাতে যে ধন সম্পদ জড়ো হতে লাগলো, তার পরিমাণ কত, এর একটা হিসেব পাওয়া যায় ইতিহাসবিদ নরহরি কবিরাজের এক বিশ্লেষণ থেকে। 1957 সালে প্রকাশিত তার এক নিবন্ধে তিনি জানিয়েছেন, 19 শতকের মধ্যভাগে এই শ্রেণীর মানুষের হাতে অর্থের পরিমাণ ছিল প্রায় 7 কোটি স্টার্লিং পাউন্ড, সঠিকভাবে 6 কোটি 90 লক্ষ স্টার্লিং পাউন্ড। সে সময়ের নিরিখে যা কল্পনার অতীত অর্থ। এই অর্থনৈতিক শক্তি তাদের অনুপ্রাণিত করেছিল দেশের শিক্ষাচিত্রটাকে পাল্টে দেওয়ার জন্য। পুরনো ধ্যান ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছিল ইংরেজ শাসন
তাই নতুন যুগের কাঙ্ক্ষিত হয়ে উঠেছিল নতুন শিক্ষার ছোঁয়া, যার ভিত্তি ছিল ইউরোপীয় শিক্ষা। এর সঙ্গে যোগ হয়েছিল হিন্দু কলেজের ছাত্রদের হাত ধরে দেশের ভাবনার রাজত্বে এক নতুন অধ্যায়ের শুরু। 1870 সালের 1 জুন দ্বারকানাথ ঠাকুরের স্মৃতিচারণ করতে গিয়ে হিন্দু কলেজের প্রথম যুগের ছাত্র কিশোরী চাঁদ মিত্র বলেছিলেন, কাঞ্চনজঙ্ঘা চূড়ার মতোই হিন্দু কলেজের প্রথম যুগের ছাত্ররা জ্ঞানের প্রথম আলো লাভ করেছিল, পরে যা ছড়িয়ে গেছিল সমাজের অন্যত্র। এই নতুন ভাবনার জগতের একদিকে যেমন ছিল পুরনো দিনের কুসংস্কার ও চিন্তার দৈন্যকে বর্জন করা, অন্যদিকে ছিল ফরাসি বিপ্লবজাত ইউরোপের নতুন মানবিক চিন্তাধারাকে সদ্গ্রহে আহ্বান জানানো। এ প্রসঙ্গে আমরা দুটি ঐতিহাসিক চিঠির প্রসঙ্গ আনতে পারি। প্রথম চিঠিটি লেখা হয়েছিল আনন্দমোহনের জন্মের 24 বছর আগে, 1823 সালের 11ই ডিসেম্বর। সে চিঠি রাজা রামমোহন রায়। লর্ড আমহার্স্টকে লেখা সে চিঠিতে রামমোহন জানিয়েছিলেন, এদেশে শিক্ষার্থীদের জন্য ইংরেজি শিক্ষাই প্রয়োজন। সঙ্গে আরো জানিয়েছিলেন যে সংস্কৃত শিক্ষা ব্যবস্থা চালু করলে দেশকে অন্ধকারে রাখা হবে। দ্বিতীয় চিঠির প্রেরক ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নানা দিক থেকে যাকে বলা যায় রামমোহনের যথার্থ উত্তরসূরি। এই চিঠি পাঠানো হয়েছিল আগের চিঠির প্রায় 30 বছর পর, 1853 সালের 7ই সেপ্টেম্বর, আনন্দমোহন যখন 6 মাসের শিশু। বঙ্গদেশের কাউন্সিল অফ এডুকেশনকে লেখা সে চিঠিতে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের পাঠ্যক্রম প্রস্তুতির সময় ইংরেজি শিক্ষার পক্ষেই সওয়াল করেছিলেন এবং বিখ্যাত সেই মন্তব্য করেছিলেন, বলেছিলেন সাংখ্য বেদান্ত দর্শন ভ্রান্ত। রামমোহন এবং কাজেই বিদ্যাসাগরও কেন ইংরেজি শিক্ষার পক্ষে ছিলেন তা সংক্ষেপে ব্যাখ্যা করেছেন বিপিনচন্দ্র পাল। তিনি জানিয়েছেন, আমি বিপিনচন্দ্রর বাংলাকে সরাসরি উদ্ধৃত করছি, বিপিনচন্দ্র জানিয়েছেন, যে ইংরেজি শিক্ষা এদেশে প্রথম প্রবর্তিত হয় তাহার উপরে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগের ফরাসি যুক্তিবাদের এবং রামমোহন মাফ করবেন, বিপিনচন্দ্র পাল এটাও জানিয়েছেন যে এই শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষা বস্তু জ্ঞানের একমাত্র পন্থা বলিয়া আমাদের নিকটে আনিয়া উপস্থিত করে। অর্থাৎ যে দুই সিংহ হৃদয় বাঙালি রামমোহন এবং বিদ্যাসাগর যুক্তিবাদের মাধ্যমে এদেশে কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই দুজনেরই অস্ত্র ছিল পশ্চিমী যুক্তিবাদ, আর সেজন্যই তারা বেছে নিয়েছিলেন ইংরেজি শিক্ষাকেই। রামমোহন রায় বিশেষত যখন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, সে সময় স্মৃতি ও পুরাণের ভারে আচ্ছন্ন হিন্দু সমাজ বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে কূপমণ্ডুকের জীবনযাপন করছে। তার আত্মোন্নতির সব রাস্তা বন্ধ হয়ে গেছিল। যা আমাদের তার অবিস্মরণীয় গদ্যে জানিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার চারিত্র। সেই যুক্তিহীন জ্ঞানহীন বদ্ধ সমাজে গতির সঞ্চার করেছিল ইংরেজ আগ্রাসন, যে ব্যাখ্যা দিয়েছেন বিনয় ঘোষ, দেখিয়েছেন কেমন করে ব্রিটিশ শাসন দেশকে যা তছনছ করে দিয়েছিল, একই সঙ্গে সরাতে পেরেছিল সমাজের জগদ্দল পাথরটাকে। তাই রবীন্দ্রনাথের ভাষায় ধার করে বলতে হয়, হিন্দু সমাজের জড়স্তূপে রামমোহন রায় যে প্রচন্ড বলে আঘাত করেছিলেন, তার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিল ইংরেজ শাসন। সেই ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রামমোহন যে নতুন নির্মাণ করতে চেয়েছিলেন, তার ভিত্তি ছিল ইংরেজি শিক্ষার যুক্তিবাদ। এবং বিপিনচন্দ্র কথা আরেকবার উদ্ধৃত করি, বিপিনচন্দ্র লিখেছেন, ভারতবর্ষকে যদি বাঁচাইতে হয় তাহলে সকলের আগে তাহাকে বদ্ধকূপ হইতে বাহির করা আবশ্যক। এই কারণেই রাজা ইংরাজি শিক্ষা প্রচলিত করিবার জন্য এতটা আগ্রহান্বিত হইয়াছিল। বলা বাহুল্য, রামমোহনের মতো বিদ্যাসাগরও লড়াই করেছিলেন হিন্দু সমাজের জগদ্দল পাথরের বিরুদ্ধে, তাই তাঁরও অস্ত্র ছিল ইংরেজি শিক্ষার যুক্তিবাদ। তাই রামমোহনের মতো তিনিও ইংরেজি শিক্ষারই পক্ষপাতী ছিলেন।
এখন এই ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থাপন করতে হবে আনন্দমোহন বসুকে এবং তার শিক্ষা চিন্তাকে। রামমোহন ও বিদ্যাসাগরের মতো তার মধ্যেও ছিল নিজের দেশ ও জাতির প্রতি প্রবল ভালোবাসা। বহু শতাব্দীর কুসংস্কারের পঙ্কিলতা ও স্থবিরতা থেকে তিনি নবযুগের আরো বিশিষ্ট চিন্তানায়কদের মতোই স্বদেশের মানুষকে উদ্ধার করতে চেয়েছেন। আর তাই তিনিও রামমোহন বা বিদ্যাসাগরের মতোই ইংরেজি শিক্ষার পক্ষপাতী ছিলেন এবং নিজেও সেই শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছেন। এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, এটা খুব জরুরি আমাদের মনে রাখা, শুধু ইংরেজি শিক্ষায় নিজেকে শিক্ষিত করাই নয়, সেই সঙ্গে আইন ব্যবসাতেও নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য ছিল আনন্দমোহন। তিনি শুধু র্যাংলার ছিলেন না, একই সঙ্গে তিনি ব্যারিস্টারও ছিলেন। বস্তুত একথা আমরা সকলেই খেয়াল করতে পারি যে জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর থেকে শুরু করে মনমোহন ঘোষ হয়ে আনন্দমোহন বসু, চিত্তরঞ্জন দাস বা ফজলুল হক এরা সকলেই জ্ঞান চর্চার বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উন্নত করার পাশাপাশি আইন ব্যবসাতেও নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। বস্তুত এইসব বিখ্যাত ব্যক্তিরাই শুধু নন, ঔপনিবেশিক বঙ্গদেশের ইতিহাস নিয়ে যারা নাড়াচাড়া করেন তারা সকলেই এটা লক্ষ্য করবেন যে সে আমলে আইন ব্যবসায় সারা ভারতবর্ষ জুড়েই বাঙালির প্রতিপত্তি ছিল। একটা নয়েজ হচ্ছে, বেশ ভালো রকম নয়েজ হচ্ছে, একটু না, তোমার কথা শুনতে অসুবিধা হচ্ছে, প্লিজ একটু দাঁড়িয়ে যাও। হোস্ট প্লিজ আপনি একটু দেখুন যে সমানে। বাসববাবু বলে একজনের থেকে ভয়েসটা আসছে, বাসববাবু। মিউট করুন আপনি কাইন্ডলি, অনেকক্ষণ থেকে প্রবলেমটা হচ্ছে, সন্দীপন বাবুর কথা শোনা যাচ্ছে না, বাসববাবুকে মিউট করতে বলুন। আপনি মিউট করুন। হোস্ট আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু মিউট করে দিই সবাইকে, তাহলে সব থেকে ভালো হয়। নয়েজ কমেছে। আচ্ছা, তার মানে যেটা আমরা দেখছিলাম যে কথা আমরা সকলেই খেয়াল করতে পারি যে মিউট হয়নি, একদমই মিউট হয়নি, একদম মিউট হয়নি, উনি কথাই বলে চলেছেন পিছনে ব্যাকগ্রাউন্ড। হোস্ট একটু মিউট করে দিই সকলকে, তাহলে ঠিক হয়। অশোকবাবু আপনি কাইন্ডলি আনমিউট করুন, আপনি মিউট করে দিন, সরি আপনি আপনার অডিওটা তো মিউট করুন, আপনার সমস্ত কথা শোনা যাচ্ছে। কিছু আমি চালিয়ে যাচ্ছি কারণ সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে আমরা সেখানে খেয়াল করতে পারি যে এই যে আনন্দমোহন বসু শুধু র্যাংলার ছিলেন না, ব্যারিস্টারও ছিলেন। আমরা সকলেই খেয়াল করতে পারি যে জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর থেকে শুরু করে মনমোহন ঘোষ হয়ে আনন্দমোহন বসু, চিত্তরঞ্জন দাস বা পরবর্তীকালে ফজলুল হক এরা সকলেই জ্ঞান চর্চার বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উন্নত করার পাশাপাশি আইন ব্যবসাতেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে। শুধু এইসব বিখ্যাত ব্যক্তিরাই নন, ঔপনিবেশিক বঙ্গদেশের ইতিহাস নিয়ে যারা নাড়াচাড়া করেন তারা সকলেই এটা লক্ষ্য করবেন যে সে আমলে আইন ব্যবসায় সারা ভারতবর্ষ জুড়েই বাঙালির প্রতিপত্তি ছিল। বলা নিষ্প্রয়োজন, সে যুগে ঔপনিবেশিক শাসন কাঠামোর দরুন বাঙালি শিক্ষিত সম্প্রদায় নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে ব্যর্থ হতো, যেহেতু সব ভালো চাকরি কুক্ষিগত করে রাখতেন ইংরেজরা। বিশ্বজিৎ এটা জানিয়েছেন যে ভারতীয়রা বা বাঙালিরা নিজেদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পেতেন না, নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেতেন না। সেজন্যই স্বাধীন আইন ব্যবসার প্রতি বাঙালিদের আকর্ষণ জন্মেছিল। শুধু তাই নয়, ইংরেজ শাসনাধীন দেশে বিদেশি শাসকের শাসনে নিষ্পেষিত সাধারণ মানুষের জন্য কিছু করে দেখানোর সদিচ্ছাও তার সঙ্গে যুক্ত হয়েছিল। এই যে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করে দেখানোর সদিচ্ছা আনন্দমোহনকে তার সারা জীবন অনুপ্রাণিত করেছিল এবং তা প্রতিফলিত হয়েছিল তার শিক্ষা চিন্তায়। এবার আমরা
একটু স্পেসিফিক্যালি শিক্ষা চিন্তার দিকে প্রবৃত্ত হব, আনন্দমোহন বসুর শিক্ষা চিন্তার দিকে। আমরা সকলেই জানি 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে মজার ব্যাপার, দীর্ঘদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ ছিল না। আমার যতদূর জানা আছে, বিশ্বজিৎ হয়তো আরো ভালো বলতে পারবেন, অতি সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষ উদযাপিত হয়েছে। সেই হিসেবে এই বিভাগের জন্ম বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের আগে নয়। কিন্তু একথা হয়তো আমরা অনেকেই বিস্মৃত হয়েছি যে 1891 সালেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষণীয় বিষয়ের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যকে অন্তর্ভুক্ত করার জন্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে একটি প্রস্তাব এনেছিলেন, এবং সে প্রস্তাবকে যারা সর্বান্তকরণে সমর্থন করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আনন্দমোহন বসু। আরো যারা সে প্রস্তাবকে সমর্থন করেছিলেন তাদের মধ্যে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উমেশচন্দ্র দত্ত, চন্দ্রনাথ বসু প্রমুখ। দুঃখের বিষয়, ইংরেজ সহ কয়েকজন বাঙালিও সেই প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন। কোন কোন বাঙালি সেই প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন? তাদের মধ্যে ছিলেন রাজা পিয়ারীমোহন মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা রজনীনাথ রায় ইত্যাদিরা। শেষ পর্যন্ত প্রবল বিরোধিতার মুখে পড়ে প্রস্তাবটি পরিত্যক্ত হয় ঠিকই, কিন্তু দেশের মানুষের মুখের ভাষাকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান দেওয়ার সমর্থনে আনন্দমোহনের উদ্যোগটি আমাদের চোখে না পড়ে পারে না। দেশের মানুষের জন্য তাঁর এই উদ্যোগ দেশের মানুষের জন্য কিছু করে দেখানোর প্রয়াসের মধ্যেই পড়ে। আমরা এও স্মরণ করতে পারি 1891 সালে ঠিক এক যুগ আগে 1879 সালে আনন্দমোহন সিটি স্কুল এবং 2 বছর পরে 1881 সালে সিটি কলেজ প্রতিষ্ঠা করেন। এই বিদ্যায়তন প্রতিষ্ঠা করার পেছনেও দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা অর্থাভাবে সরকারি কলেজে পড়তে যেতে পারে না বা খ্রিস্টান মিশনারি কলেজে পড়তে যাদের অনীহা, তাদের জন্য কিছু করার প্রয়াসটুকু চোখে পড়ে। এই যে খ্রিস্টান মিশনারি স্কুলে বা কলেজে পড়তে যেতে অনীহা, এটা কিন্তু ব্রাহ্ম সমাজের দান, কিন্তু কারণ ব্রাহ্ম সমাজই প্রথম এই যে খ্রিস্টান মিশনারিরা যেভাবে গ্রাস করতে শুরু করেছিল সেটা রোধ করার প্রয়াস করেছিল। তবে আনন্দমোহনের শিক্ষা চিন্তার সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ, আনন্দমোহনের শিক্ষা চিন্তার সব থেকে গুরুত্বপূর্ণ অংশটুকু এখন বলবো আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে। বিলেত থেকে ফেরার পর বেশ কিছু সময় আনন্দমোহন কাটিয়েছিলেন বম্বে শহরে, বর্তমানে যা মুম্বাই নামে পরিচিত। বম্বেতে অবস্থানের সময় আনন্দমোহন সেখানকার শিক্ষা ও সমাজ সংস্কারমূলক প্রতিষ্ঠানগুলির কাজকর্ম নিবিড়ভাবে লক্ষ্য করেছিলেন। কলকাতায় ফেরার কিছুদিন পরেই 1875 সালের 23শে এপ্রিল তিনি অনেকটা বম্বে শহরের সেই সব প্রতিষ্ঠানগুলির ধাঁচে একটি সংগঠন তৈরি করেন। ছাত্র সমাজ বা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামে সেই সংগঠনটি পরিচিত হয়। সে সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি ধর্মবিশ্বাসে ব্রাহ্ম ছিলেন না কিন্তু ব্রাহ্ম সমাজের নানা সংস্কারমূলক কাজে যুক্ত থাকতেন, তিনিও আনন্দমোহনের সঙ্গে যোগ দেন। এই ছাত্র সমাজ বিভিন্ন স্থানে রাজনৈতিক চিন্তার বক্তৃতার আয়োজন করত, যে বক্তৃতাগুলি অধিকাংশ স্থানেই দিতেন সুরেন্দ্রনাথ, যিনি নিজে ছিলেন মাতসিনীর চিন্তাধারার ভক্ত। সুরেন্দ্রনাথের বক্তৃতা তরুণ ছাত্র সমাজের মনে আগুন জ্বেলে দিয়েছিল। পরবর্তীকালে যা স্বাধীনতা আন্দোলনে প্রভূত পরিমাণে সহায়তা করেছিল। তাই দেশের স্বাধীনতা আন্দোলনের উপযোগী পরিবেশ ও পরিস্থিতি নির্মাণ করতে আনন্দমোহনের অবদান অনস্বীকার্য। পরবর্তীকালে 1879 সালে সিটি স্কুল স্থাপন করার পর এই ছাত্র সমাজকে আনন্দমোহন আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমর্থ হয়েছিলেন। শিবনাথ শাস্ত্রীর স্মৃতিচারণ থেকে আমরা জানতে পারি, 1 সপ্তাহ অন্তর সিটি স্কুলের ও পরবর্তীকালে সিটি কলেজের ছাত্রদের কাছে সংক্ষিপ্ত উপাসনা করে নানা বিষয় উপদেশ দেবার রীতি প্রবর্তিত হয়েছিল।
এই ছাত্র সমাজের অধিবেশন প্রথম দিকে সিটি স্কুল বা কলেজের মধ্যে যুক্ত, পরবর্তীকালে সাধারণ ব্রাহ্ম সমাজের নিজস্ব ভবন নির্মাণ হওয়ার পর সেই ভবনে অধিবেশনগুলি অনুষ্ঠিত হতো, যা তরুণ সমাজের জ্ঞান চর্চায় সহায়তা করেছিল। দেখুন, একদিকে রাজনৈতিক চিন্তার বক্তৃতা, অন্যদিকে ছাত্রদের জ্ঞান চর্চা, এই দুয়ের মিশেল তাৎপর্যপূর্ণভাবে বেশ কয়েকজন তরুণের মনে গণতান্ত্রিক ও প্রগতিমূলক চিন্তার বীজ বপন করতে সাহায্য করেছিল। আমরা স্মরণ করতে পারি, রবি জীবনীকার প্রশান্ত কুমার পাল মন্তব্য করেছেন যে এই ছাত্র সমাজের তরুণ সভ্যদের ঐকান্তিক চেষ্টাতেই 1921 সালে রবীন্দ্রনাথকে সাধারণ ব্রাহ্ম সমাজের সাম্মানিক সদস্য পদে বরণ করার আন্দোলন শুরু করা হয়েছিল। যারা শুরু করেছিলেন তাদের পুরোভাগে ছিলেন প্রশান্ত কুমার মহলানবিশ, সুকুমার রায় প্রমুখ তরুণ ব্রাহ্মরা, এবং এই আন্দোলনের বিরোধিতা করেছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের প্রবীণ সভ্যদের অনেকে। জ্ঞান চর্চা যে মানুষের চরিত্রকে কতদূর উন্নত করতে পারে তা এই উদাহরণ থেকেই বোঝা যায়। সুতরাং এখন আমরা আমাদের আলোচনাকে ফিরিয়ে আনতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছিলেন, পশ্চিমের সংস্রব হইতে বঞ্চিত হইলে ভারতবর্ষ সম্পূর্ণতা হইতে বঞ্চিত হইত। এখানেই বোধহয় লুকিয়ে রয়েছে রামমোহন থেকে বিদ্যাসাগর হয়ে আনন্দমোহনের শিক্ষা চিন্তার স্বরূপ। ইংরেজ শাসকের অত্যাচারী বা লোলুপ রূপকে তারা কেউ অস্বীকার করেননি, কিন্তু একই সঙ্গে ইংরেজের শিক্ষার আদর্শকে তারা আত্মস্থ করতে চেয়েছিলেন দেশের মানুষের মঙ্গলার্থে। কারণ তারা জানতেন যে ইংরেজি শিক্ষাই তাদের দেশের মানুষকে বুদ্ধির মুক্তির সঠিক দিশা দেখাবে। আর এখানেই বোধহয় বাংলার নবজাগরণকে নতুন করে আবিষ্কার করার প্রয়োজনীয়তা লুকিয়ে আছে। কিছুদিন আগে পর্যন্ত অর্থনৈতিক উন্নতি বা অবনতির হিসেব নিকেশই ঔপনিবেশিক ভারতবর্ষ সংক্রান্ত যে কোনো আলোচনায় মুখ্য হয়ে দেখা দিত। মনে করা হতো ঔপনিবেশিক শোষণই উপমহাদেশের যে কোনো দুরবস্থার জন্য দায়ী, অর্থনৈতিক উন্নতি হলেই ঘটবে দেশের মানুষের বিকাশ। কিন্তু এমন সরল সমীকরণে যে সর্বদা সঠিক নয় তা আমাদের বুঝিয়েছেন দীপেশ চক্রবর্তী। তিনি মনে করে দিয়েছেন ভারতে এবং সেই সঙ্গে উপমহাদেশে ইতিহাস শুধু অর্থনীতির ইতিহাসই নয়, চেতনার ইতিহাসও বটে। সেই চেতনার ইতিহাসে আনন্দমোহনের শিক্ষা চিন্তার অবদান খুব কম নয়। তার শিক্ষা চিন্তাই পরবর্তীকালে দেশের তরুণ সমাজকে, অন্তত সাধারণ ব্রাহ্ম সমাজের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করেছিল দেশ ও দশের কাজে নিজেদের নিয়োগ করতে। উপসংহারে একটা কথা শুধু বলবো, রবীন্দ্রনাথের ব্যাধি ও প্রতিকার বা ছোট বড় নামাঙ্কিত প্রবন্ধগুলো পড়লে একটা জিনিস বোঝা যায়, 19 শতকে এমনকি 20 শতাব্দীর একেবারে গোড়ার দিক পর্যন্ত ইংরেজ শাসনের মঙ্গলজনক দিকগুলির প্রতি ভারতীয় চিন্তানায়কদের এক ধরনের আস্থা ছিল। সে বিষয়ে দীর্ঘ আলোচনার ক্ষেত্র এটি নয়, তবু এটুকু বলতেই হয় যে ব্যাধি ও প্রতিকারে রবীন্দ্রনাথ যখন ক্ষুদ্র ইংরেজ ও বৃহৎ ইংরেজের প্রসঙ্গ আনছেন এবং ছোট ও বড়তে আনছেন ছোট ইংরেজ ও বড় ইংরেজের প্রসঙ্গ, তখন তিনি 19 শতকের অধিকাংশ চিন্তানায়কদের মতোই ইংরেজ শাসন ও ইংরেজি শিক্ষার উপর সম্পূর্ণ আস্থা হারাচ্ছেন না। ইংরেজি শিক্ষার উপর এই আস্থা বা বড় ইংরেজের ঔদার্যের উপর এই বিশ্বাস আনন্দমোহনেরও ছিল। তাই তিনি ইংরেজি শিক্ষা বা ইউরোপীয় শিক্ষার উপর এত গুরুত্ব দিয়েছিলেন আর সেই ধাঁচে শিক্ষায়তন গড়ে তুলেছিলেন। আনন্দমোহনের মৃত্যুর বেশ কিছুকাল পরে ধীরে ধীরে ইংরেজ শাসন ও ইংরেজি শিক্ষার উপর ভারতীয় চিন্তানায়কদের আস্থা টলে যেতে শুরু করে। যে কালান্তরের কাহিনী লিপিবদ্ধ আছে রবীন্দ্রনাথেরই রাশিয়ার চিঠি বা সভ্যতার সংকট রচনায়, কালান্তরের সে বৃত্তান্ত আনন্দমোহনের গোচরে ছিল না। তাই তার শিক্ষা চিন্তায় ইংরেজি শিক্ষার মডেলই গুরুত্ব পেয়েছিল। আনন্দমোহনের শিক্ষা চিন্তা বিষয়ক যে কোনো আলোচনায় এই কথা আমাদের মাথায় রাখতেই হবে। নমস্কার, ধন্যবাদ।